অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা অংশ সরকারে, একটা অংশ বিরোধী দলে। মেজর কোনো বিরোধ এদের মধ্যে থাকার কথা না। দেখেন, রামিসা হত্যার ইস্যুটা নিয়ে বিরোধী দলের তরফ থেকে যেভাবে ইস্যু করে সরকার বিরোধী মুভমেন্ট করার মতো একটা অ্যাটিটিউড শো করল, তাতে মনে হয় যে বাংলাদেশের আগে কখনো শিশু ধর্ষণ হয় আর কেউ নিহত হয়নি। এমন ভাবে যে সমস্ত দায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সমস্ত দায় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে যে ঘটনাগুলো ঘটবে আমরা সেটা ধারণা করতাম। বাংলাদেশের দায়িত্ব হচ্ছে যে শক্তভাবে এটাকে ডিল করা। যদি ওনারা পুশ ইন করেন, বাংলাদেশকে পুশ ব্যাক করতে হবে। বিজেপিকে স্ট্রেট একজন লোকও বাংলাদেশের বর্ডার থেকে ঢুকবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান ফোকাস। আপনাদের সঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক আমিনুল রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। ফোকাস আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ ঈদ পরবর্তী দীর্ঘ ছুটির পরে বেশ কিছু ইস্যু আমাদের হাতে জমা পড়েছে। আমরা আলোচনা শুনবো, আপনার কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। সেটি হচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে যে এবারে ঈদের যাত্রায় এক ধরনের স্বস্তির কথা বলা হচ্ছে। স্বস্তি আছে, তেমন ভোগান্তি হয়নি, কিন্তু সড়কে মৃত্যুর মিছিল কিন্তু থেমে থাকেনি, এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ঈদ পরবর্তী সময়ে যে বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এবং বিশেষ করে পরিবেশের বর্জ্য ব্যবস্থাপনায় সফলতা দেখিয়েছে এক ধরনের, তেমন একটা ভোগান্তি হয়নি। এটি একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আরো দুটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে একটি খবর বেরিয়েছে বিদেশে বসে সম্পদ হস্তান্তরের তৎপরতা আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের বা আওয়ামী ঘনিষ্ঠ অনেকের। আরেকটি খবর হচ্ছে কথিত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। মানবাধিকার সংগঠনের আপত্তি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসবার পরপরই এই ধরনের একটা ছিল, যেটি শুভেন্দু অধিকারীর সরকার বা শুভেন্দু অধিকারীর প্রশাসন সেটি ইতিমধ্যেই শুরু করেছে। আমরা দেখেছি গতকালকে তাদের সীমান্ত প্রস্তুত করা হয়েছে পোষণ করবার জন্য বাংলাদেশে। যদিও যাদেরকে পোষণ করা হচ্ছে তাদের নাগরিকত্ব, অনেকেরই নাগরিকত্বের আগে প্রমাণ হয়েছে যে তারা ভারতীয় নাগরিক, কিন্তু জোরপূর্বক মুসলিম হওয়ার কারণে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। আরেকটি খবর হচ্ছে পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও খবর জমা পড়েছে, এর মধ্যে আছে আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনুসন্ধান তদন্ত চালিয়েছে, তাদের গাফিলতি পেয়েছে অনেক ক্ষেত্রে। এটি নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে, আলোচনা সমালোচনা আছে, আম পরিস্থিতি আছে। এরপরে আমাদের জুন মাসের আজকে প্রথম দিন, বাজেটের মাস। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন সামনে আমাদের কঠিন সময়। আমরা আলোচনা শুরু করব আসলে কোনটা দেখি কোনটা না। বাংলাদেশ আসলে নিউজের দেশ, তো আপনি যদি 3 দিন অঘটনের দেশ, ঘটনা, সম্ভাবনা, চ্যালেঞ্জ সবকিছুরই দেশ। কারণ দেখেন, একটা ছোট্ট দেশ, প্রায় 20 কোটি মানুষ থাকে, এবং আপনি এই যে ঈদ যাত্রার কথা বললেন না, যে ভোগান্তি, আমরা প্রত্যেক বছর 2 ঈদে একই চিত্রই দেখি। আমাদের মন্ত্রীরা প্রতি বছরই ঈদের আগে একটা খুব আশ্বাসের বাণী শোনান যে স্বস্তি হবে না, আরামদায়ক হবে। আলটিমেটলি আমি যেটা মনে করি, বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তির এবং আরামদায়ক করা সম্ভব না। এই কারণে যে দেখেন, একটা শহর থেকে ঈদের সময় প্রায় 1.25 কোটি লোক বেরিয়ে যায়, আবার এই সমান সংখ্যক লোক ঢোকে। এই যে আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে, গতকালকে থেকেই আমরা দেখেছি যে বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে যে মানুষের ভিড়, এই চিত্রটা ছিল 24, 25, 26 তারিখে যাওয়ার সময়। তো পৃথিবীর অধিকাংশ দেশেই, পুরো দেশেই 1 কোটি 2 কোটি লোক নাই, অথচ একটা ঢাকা শহরে প্রায় 3 কোটি লোক থাকে। তার একটি তারা মুভ করে, এবং একটা ঈদের সময় একটা শহর থেকে প্রায় 1.25 কোটি বা আরো বেশি হতে পারে, আমি আরো আগের পরিসংখ্যান থেকে বলছি। তো ধরেন প্রায় 1 কোটি মানুষ যদি একটা শহর ছেড়ে যায় 3 দিনে কি, হ্যাঁ ধরেন ঈদের 3 দিন আগে তো শুরু হয়, 3 দিন 4 দিন আগে থেকে, তাহলে আপনি বোঝেন আপনার যে বিদ্যমান ইনফ্রাস্ট্রাকচার, যে সড়ক, যে নৌপথের যে নৌ যানবাহন, রেলের যে বগি এবং রেলের যে সংখ্যা, এইটা তো ওই 3 দিনের জন্য বা ওই 1 সপ্তাহের জন্য আপনি বাড়াতে পারছেন না। এই রাস্তা তো ওই সময় আপনি 8 লেনের রাস্তাকে আপনি 16 লেন করতে পারছেন না, 2 লেনের রাস্তাকে 4 লেন করতে পারছেন না। যেই রুটে গাড়ি চলে স্বাভাবিক সময় 100, ঈদের সময় কি আপনি সেখানে 500 গাড়ি দেবেন? সম্ভব না। তার মানে কি,
ঈদের সময় একসঙ্গে এতগুলো লোক যখন একটা শহর ছেড়ে যাবে তখন এই ভোগান্তিটা মানতে হবেই। কারণ কি আপনি এটা স্বাভাবিক ধরে নিতে হবে। ম্যানেজ করাটা হচ্ছে বিষয়, আমরা ম্যানেজ করতে পারি না। ম্যানেজমেন্টটা যদি প্রপার হলে ভোগান্তিটা কমানো যেত। সমাধান হচ্ছে বহু বছর ধরেই বিশেষজ্ঞরা বলেন যে একটা শহরকে আপনি যখন মানে একটা দেশকে পুরো একটা শহরের মধ্যে ঢুকিয়ে দেন, মানে পুরো বাংলাদেশটা ঢাকার মধ্যে, সমস্ত দেশের লোককে ঢাকায় আসতে হয় কাজের জন্য, চিকিৎসার জন্য, পড়ালেখার জন্য, ইভেন শপিং এর জন্য, মানে ঢাকামুখী একেবারে। এখন সারা দেশের লোক যদি ঢাকা, এখন এই যে 3 কোটি লোক একটা শহরে থাকবে কেন? ঢাকা শহরে 50 লক্ষ লোক যদি সর্বোচ্চ থাকতো, আমরা তো সেই কসমোপলিটন করতেও পারিনি, আমরা পারি নাই। আর তার চেয়ে কথা হলো যে আপনি এই যে বছরের পর বছর ধরে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের গল্পগুলো শুনি আমরা, কিন্তু কোনো বিকেন্দ্রীকরণ হয় না, কোনো প্রশাসনিক অফিস, বরং সবকিছু নতুন যা হয় সব একটা সময় পর্যন্ত আমরা আমাদের ছোটবেলাতেই দেখেছি যে ডিসিএসপি দের ফ্যামিলি তার শহরেই থাকে এবং তার সন্তানরা ওই শহরের স্কুলে পড়ে। আপনি এখন খোঁজ নিয়ে দেখেন কোন ডিসিএসপি ইভেন ওসির মানে ফ্যামিলিও তার এলাকায় থাকে না, সব ঢাকায় থাকে, সব ঢাকার তথাকথিত ভালো স্কুলে পড়ে এবং তারা কেউ লোকাল হাসপাতালে চিকিৎসা নেয় না। তো ডিসিএসপি ইউনো ওসির সন্তানরা যখন ওই স্কুলগুলোয় পড়ে লোকাল, তখন ওই স্কুলগুলো ভালো হয়, প্রশাসনটা সঠিক থাকে। ওনারা যখন লোকাল হাসপাতালে ট্রিটমেন্ট নেন, হাসপাতালে ভালো থাকতো। কিন্তু ওনারা ইভেন আপনি দেখবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারও ঢাকা শহর ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, আমি অনেককে চিনি পার্সোনালি, তার ফ্যামিলিও ঢাকা, সবাই ঢাকায় থাকে। তো এই যে পুরো বাংলাদেশটাকে আপনি ঢাকার ভেতরে ঢুকিয়ে দিলেন, এবং এই লোকগুলো কেউ তো ঢাকায় তো শেকড় না, তার ঈদের সময় সে তো যাবেই, কারণ তার তো ফ্যামিলি আবার নাড়ির টান বলি কেন আমরা, শেকড় তো হচ্ছে ওই গ্রামে। ঈদের সময় সে সারা বছর থাকবে ঢাকায় এনজয় করবে, ঢাকায় চিকিৎসা করবে, সন্তানের পড়ালেখাটা ঢাকায় করাবে। ঈদের সময় আবার সে 2 কারণে যায়। প্রথমত মধ্যবিত্ত আমাদের মতো তারা যায় ফ্যামিলির সঙ্গে গেট টুগেদার করার জন্য, আর উচ্চবিত্তরা যায় কিছু এই গেট টুগেদারের পাশাপাশি কিছু শো অফ করা, সামাজিক কর্মকাণ্ড, কিছু শো অফ। ধরেন 3টা গরু জবাই করে 2 গ্রামের লোকে খাওয়ালো, রোজার ঈদের সময় প্রচুর লোককে জাকাত দেবে। এটা একটা ধর্মীয় দিক আছে, আবার তার সামাজিক দিকও আছে। সে আবার অনেকে নিজেকে জাহির করার জন্য কাজগুলোকে প্রকাশ্য করে, যদি ইসলাম বলছে জাকাত তুমি বা দান খয়রাত গোপনে করো, কিন্তু আমরা এগুলো ওপেন করি, লোকজনকে দেখাই। এইসব কারণেও ঈদের সময় এই লোকগুলো সব পঙ্গপালের মতো ছোটে। তাহলে আপনি কি করে ম্যানেজ করবেন? প্রায় 1.25 কোটি কিংবা তারও বেশি লোক। ম্যানেজমেন্টের জায়গায় যে সড়ক টুলস গুলো, সেই টুলস বা কম্পোনেন্ট গুলো তো সীমিত। ধরেন আপনি ট্রাফিক পুলিশের সংখ্যা তো অনেক বেশি না, আবার তো বাড়ানো সম্ভব, হুট করে বাড়ানো সম্ভব না। কিছু ভলান্টিয়ার হয়তো আপনি নিয়োগ করতে পারেন, কিন্তু গণপরিবহনও তো বাড়ানো। আমি সেটাই বলছি যে যেই রুটে নর্মাল সময়ে 50টা 100টা গাড়ি চলে, ঈদের সময় ওই গাড়ি কি 5 গুণ বাড়ানো সম্ভব না। তাহলে আপনাকে আসলে দীর্ঘমেয়াদেই ধীরে ধীরে শহরটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, ঈদের ছুটিগুলো ধাপে ধাপে দিতে হবে। সেটাও খুব অ্যাবসার্ড, কারণ হলো যে স্কুলটা শিক্ষা প্রতিষ্ঠান আগে ছুটি দেওয়া যায়, কিন্তু ওই বাচ্চার সঙ্গে যে বাবা মা যাবে তার তো চাকরি আছে। এখন ধরেন আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, ওর স্কুল ছুটি হয়ে গেছে কোরবানির প্রায় 20 দিন আগে, সম্ভবত 15 দিন আগে। এখন আমি যাব কি করে, বা ওকে আমি কি করে পাঠাবো? আমাকে তো যেতে হলে সেই ঈদের 2 দিন আগেই যেতে হবে। ফলে আমাদের সংকটগুলো আসলে অক্টোপাসের মতো, মানে ছড়ানো ছিটানো। আপনি কোনো একটা সিঙ্গেল একটা অক্টোপাসের একটা হাত পা কেটে দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তা না। এত বেশি সমস্যা যে আপনি সিঙ্গেল আউট করে সমাধান করতে পারবেন না। ফলে দীর্ঘমেয়াদে আপনাকে আসলে ডিসেন্ট্রালাইজেশনে যেতে হবে এবং মানুষের মধ্যে কালচারাল পরিবর্তন আস্তে আস্তে। আরেকটা জিনিস, যেটা ঢাকা কেন্দ্রিক যে কর্মসংস্থান, এটিও আসলে আমি সেইটাই তো বলছি যে আপনি কেন সবাইকে সবার আগে বিকেন্দ্রীকরণ করতে হবে। এখানে কাজের সুযোগ আপনি সুনামগঞ্জের এই যে ধান কাটার শ্রমিক পাওয়া যায় না, কারণ সব ধান কাটার শ্রমিক ঢাকায় এসে অটোরিকশা চালানো। এখন ওইখানে কারণ কি, তার যে জীবন জীবিকা সংস্থানের জন্য তার যে পয়সা ইনকাম করা দরকার সেটা সুনামগঞ্জে নাই, সেটা কুড়িগ্রামে নাই, সেটা বরিশালে নাই। সো দ্যাট সে ঢাকায় আসে। ধান কাটা শ্রমিককে আপনি সুনামগঞ্জে তো আটকেও রাখতে পারবেন না, নির্দিষ্ট মৌসুমে সেই ধান কাটবার পরে অন্য মৌসুমে সে কি করবে? সে এখন ওইটা রাষ্ট্রকে ভাবতে হবে যে মানুষকে আমি কাজের সুযোগ কি করে দেবো। সমস্ত মিল ফ্যাক্টরি ঢাকা এবং ঢাকার আশপাশে কেন থাকতে হবে? কেন এগুলোকে আমি ছড়াবো না? অঞ্চল ভিত্তিক আমি গার্মেন্টস গুলোকে সরাইতে পারি। ইভেন ধরেন শিল্প মন্ত্রণালয়ের কাজটা কি ঢাকা শহরে, বাণিজ্য মন্ত্রণালয়কে আমি খুলনায় নিয়ে যাই না, মৎস্য প্রাণী, ইভেন এই কোস্টাল কি মানে কোস্ট গার্ডের সদর দপ্তর ঢাকায়, ওদের কাজটা কি ঢাকায়? আমি তো বুঝি না কিছু। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ঢাকা শহরে কোনো দরকার নাই। এগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দেন না আপনি, একদম বিভাগীয় শহরে এক একটা শহরকে ডেভেলপ করে দেন যে এইটা অমুক শহর। আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তাও ঢাকা, সেটাও ঢাকায়। ওনার কাজটা কি ঢাকা? আপনি তো পার্বত্য চট্টগ্রামে থাকবেন। ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছে কি যে চট্টগ্রাম চা বোর্ডে, ভালো বলছেন আপনি, সব ঢাকায়।
আর কথা হলো যে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের আবার সদর দপ্তর ঢাকায়। হ্যাঁ। তো চট্টগ্রামে কেন বাণিজ্য মন্ত্রণালয় সমস্ত কর্মকাণ্ড আপনি নিয়ে যাচ্ছেন না কেন? তাই না? হোম মিনিস্ট্রি, প্রতিরক্ষা, পররাষ্ট্র, এগুলো আপনি রাখবেন ঢাকায়। শিক্ষা রাখতে পারেন, শিক্ষা রাখেন অর্থ আপনি। রাখতে পারেন। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ে রাখবেন আপনি, কিন্তু এর বাইরে মিনিস্ট্রির বাইরেও সরকারের প্রচুর দপ্তর, উপদপ্তর, পরিদপ্তর, হানি টানি প্রচুর আছে না? আমি সব ঢাকার মধ্যে এক। দ্বিতীয়ত বেসরকারি প্রতিষ্ঠানও প্রচুর, সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানও যেগুলো যেগুলো ধরেন যে আপনার উৎপাদন সঙ্গে যুক্ত, ওনার ঢাকায় কাজটা কি? কারণ কি, মালিক থাকে ঢাকায়, ওনার সিইও, ওনার প্রতিষ্ঠানের সিনিয়ররা ঢাকায় থাকবেন। কারণ ওনাদের ঢাকা থাকার পারপাস হচ্ছে সন্তানের চিকিৎসা, ট্রিটমেন্ট। ওরা যেহেতু এই জেলা শহরে ওনাদের সাথে গভর্নমেন্টের যে ডিলিং গুলো সব ঢাকায় হয়, যে কারণে ওনারাও ঢাকায়। হ্যাঁ, সেটি আপনি এগুলোকে সিস্টেমে আনতে হবে ধীরে ধীরে। এমন আপনি এখন ডিজিটাল দুনিয়া বলছেন, আমার ডিলিং এর জন্য সচিবালয়ে যাইতে হবে কেন? একটা সরকারি কাজের জন্য আমাকে কেন ওই অফিসে যেতে হবে? অফিসে আমার দরকার নাই, আমার সমস্ত কাজ হবে মোবাইল ফোনে। ইভেন আমার ল্যাপটপেও দরকার নাই, আমি ফোনে সরকারের সঙ্গে সমস্ত যোগাযোগ, সমস্ত আবেদন, সমস্ত কাজ, ইভেন সবচেয়ে সরকারি প্রতিষ্ঠানের জটিল কাজগুলো ভূমি সম্পর্কিত হয়। যে ভূমি সম্পর্কিত কাজগুলো আমি মোবাইল ফোনে করতে চাই। আমার বাড়ির যে ট্যাক্স, জমির যে ট্যাক্স, আমি এটা ফোনে আমার মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে দিতে চাই। আমি কেন ওইখানে যাব? মানে আমার সামনে 50 জন লোক লাইনে দাঁড়াবো, আমি কেন? ওই 2026 সালে দালাল সৃষ্টি হবে, আবার উনি একটা নথি তুলে দেবেন, আমি ওনাকে 500 টাকা দিব। আমি এই সিস্টেমে কেন যাব? ফলে আপনার রাষ্ট্রের প্রশাসনের, সরকারের সমস্ত কাজ হইতে হবে ওয়ান স্টপ সার্ভিস, একদম আপনার মোবাইল ফোনে হাতের মুঠে কাজ হবে। ফলে সচিব যদি ঢাকায় থাকেও, আমার তো তার অফিস পর্যন্ত যাওয়ার দরকার নাই, আমি তো তার সঙ্গে যোগাযোগ করব হোয়াটসঅ্যাপে, আমি তার সঙ্গে যোগাযোগ করব মানে কি বলে ইমেইলে। তাহলে আমার তো সেই কুড়িগ্রাম থেকে ঢাকায় এসে 8 ঘন্টা জার্নি করে সচিবালয়ে গিয়ে সেই অনুমোদন নিয়ে ঢোকো, এই করো, মানে এত জটিলতার মধ্যে আমি যাব কেন? ফলে আপনি ডিসেন্ট্রালাইজ করতে গেলে আপনাকে সরকারি সেবাগুলোকে একদম ডিজিটালাইজড করতে হবে 100%। দেন আপনি আসলে বলতে পারবেন যে ঈদযাত্রায় ভোগান্তি হবে না। কারণ আপনি একটা শহরে লোক রাখবেন 3 কোটি, ঈদের সময় লোক বেরিয়ে যাবে 1.25 কোটি, আবার বলবেন যে ঈদযাত্রায় কেন ভোগান্তি? এইটা হবে না। আরেকটি খবর রয়েছে যে বাংলাদেশে যে এই যে বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো নিয়ে, বাংলাদেশের পোষণ করা নিয়ে এটি বাংলাদেশ রিয়াকশন দেখিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিজেক্ট তিনি করবেন না। দেখেন, এটা হলো যে প্রতিবেশী দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেমন হবে সেটা ডিপেন্ড করে উভয়ের উপরে। আমি আপনার সঙ্গে ভালো বিহেভ না করলে আপনি আমার সঙ্গে ভালো বিহেভ করবেন না, আবার আপনি আমার সঙ্গে খুব ভালো আচরণ করছেন, আমি কিন্তু তখন আর পারি না আপনার সঙ্গে খারাপ বিহেভ করতে। প্রতিবেশীদের মধ্যে, বিশেষ করে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা হয় দ্বিপক্ষীয়। এটা হয় সম্মান, মর্যাদা, এর উপর নির্ভর করতে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা আমাদের একটা দুর্ভাগ্য যে বছরের পর বছর ধরে এইটার মধ্যে এক ধরনের দাদাগিরি তৈরি হবার ফলে কখনোই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা সমান মর্যাদার আসলে তৈরি হয় নাই। না হওয়ার ফলে হয়েছে কি, এক এক সরকারের সময় এক এক রকমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন সম্পর্কটা তুলনামূলক ভালো থাকে, বিকজ আওয়ামী লীগ মনে করে, মানে ভারত মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে তাদের দল বা তাদের বন্ধু। কিন্তু অন্য কোন দল যখন ক্ষমতায় থাকে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, এবং জুলাইয়ের অভ্যুত্থানের পরে সম্পর্ক তলানিতে ঠেকলো। এবং কেউ কেউ, আপনার মনে আছে কিনা, অভ্যুত্থানের পরে কোনো কোনো উগ্রবাদী গোষ্ঠীর তরফ থেকে এরকম হুমকি দেয়, চলো ভারত আক্রমণ করি, মানে উদ্ভট কথাবার্তা। তো এইসবের কারণে হয়তো সম্পর্কটা অনেক খারাপ হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা দেখেছি যে এই বিএনপি সরকার চেষ্টা করছে সম্পর্কটা ডেভেলপ করতে। আপনি তো প্রতিবেশীর সঙ্গে, ভারতের সঙ্গে আপনি তো যুদ্ধ করে আপনার লাভ নাই, ভারতেরও লাভ নাই। আর আমি যুদ্ধে যাব কেন? আমার সঙ্গে তো ভারত পাকিস্তানের যে বৈরিতাপূর্ণ সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক, ওই জায়গায় আমি কেন নেব? কিন্তু আমাদের বাংলাদেশেরই একটা গোষ্ঠী, একটা গ্রুপ চায় যে সম্পর্কটা ভারতের সঙ্গে শত্রুতাপূর্ণ হবে। তো ভারতের শত্রুতাপূর্ণ সম্পর্ক করে আপনি কি অ্যাচিভ করবেন? আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। ফলে সম্পর্কটা হতে হবে আমার, সেটা ভারতেরও কোনো না কারোর কোনো অ্যাচিভমেন্ট, যুদ্ধে কোনো অ্যাচিভমেন্ট না। এই যে এতদিন পরে, মানে আমেরিকার মতো পরাক্রমশালী রাষ্ট্র গতকালকে পরশুদিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানে যুদ্ধ জড়ানোটা ভুল হয়েছে, বোকামি হয়েছে তিনি বলেছেন। তো ট্রাম্পের মতো লোকও স্বীকার করেন যে যুদ্ধটা বোকামি। তো আপনি আরেকটা দেশের উপরে আক্রমণ চালিয়ে কিংবা আক্রান্ত হয়ে কিংবা যুদ্ধ করে আলটিমেটলি কোনো লাভ নাই। ফলে এই যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে বা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে যে এই ঘটনাগুলো ঘটবে, এটা তো আমরা ধারণা করতাম, আজ করা গেছে। এবং এই আপনি আরো একটু পেছনে যেতে হবে আপনাকে। এনআরসিসি যখন হলো আপনার আসামে,
তখনই কিন্তু এই আসামের মুসলিমদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ তৈরি হয়েছিল, এবং ভারতের এই রাষ্ট্র মানে যারা আসামের পরিচালনা, মুসলমানদের কেন বাংলাদেশে আমি ফেরত সেটাই পাঠানো বলছি যে ওনারা হয়? মনেই বা করেন, পশ্চিমবঙ্গের মুসলমানদের কেন রাইট, বাংলাদেশে ওনারা মনেই করেন, ধরেই না যে এই মুসলমানরা সব বাংলাদেশ থেকে গেছে, ওনাদের পূর্বপুরুষ সব এটা হলো তাহলে ভারতের, বাংলাদেশের হিন্দুরা কি রাইট, ভারতীয়? এটাই সেম আলোচনা। মানে কথা হলো যে ভারতের যে একটা হিন্দুত্ববাদী বিজেপি তো বেসিক্যালি একটা মৌলবাদী দল, তো হিন্দু মানে বাংলাদেশের মানে জামাত ইসলাম ভারতের বিজেপি, এর অনেকে এরকমও বলেন রসিকতা করে। তো ধরেন মৌলবাদী দলের এটা হলো সমস্যা, কট্টরপন্থী দলের, ওরা ধর্মের বাইরে কোনো কিছু ভাবে না, মানে মানে, সমাজ, রাষ্ট্র, আমার রাজনীতি। একটি প্রশ্ন আসলে জানতে ইচ্ছে করে যে ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র হতে পারে? না, পারে না, কিন্তু হয়েছে পৃথিবীতে অনেক। ধর্মের জায়গায় ধর্ম থাকবার কথা, রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র থাকবার কথা, এবং ধর্মের থাকবার কথা ব্যক্তিগত চর্চার মধ্যে। আপনি রাষ্ট্রে যখন ধর্মকে ঠোকান তখন ওই রাষ্ট্রটা মানুষের থাকে না। কারণ ধরেন একটা দেশের মধ্যে যদি 1 কোটি মানুষ থাকে, 1 কোটি মানুষ একইভাবে ধর্মকে চর্চা তো আমার মা যেভাবে ধর্ম পালন করেন আমি সেভাবে করতে পারি না, কিন্তু আমি কি অমুসলিম? আমি কি আমার মাকে বলছে তুই মুসলিম না? ফলে প্রত্যেকের ধর্মের চর্চা, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়েন, আমার এটা পড়তে পারি না। তো এখন ধরেন যে কিন্তু আমার মায়ের জায়গায় মা আছেন, আমার জায়গায় আমি আছেন, কিন্তু তার মধ্যে এই না যে সমস্ত, এখন যখন আপনি রাষ্ট্র ধর্মীয় রাষ্ট্র করেন তখন সবাইকে একই নির্দেশনা মানতে হয়, ওই ধর্মীয় এটা কি বিধানের বাইরে। মানে ধর্মীয় ফ্যাসিবাদ না? ধর্মীয় ফাঁসিবাদ এটার অন্য আলোচনা। মানে ধর্মীয়, ধরেন ধর্মীয় রাষ্ট্র পৃথিবীতে আছে, শরিয়া আইন যেসব দেশে আছে সেগুলোর একটা ক্যারেক্টার, কিন্তু আপনি যখন বাংলাদেশের মতো দেশকে তো আপনি এটা পারবেন না। এখানে বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যখন থাকে তখন এখানে বা ধর্মীয় রাষ্ট্র করতে পারবেন না। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, ফলে আপনি শরিয়া আইন চালু করতে পারবেন না এখানে। ফলে কিন্তু আমরা দেখেছি এখানে শরিয়া আইন চালুর পক্ষে একটা জনমত আছে, একটা গোষ্ঠী এটা চায়। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা দেখেছি যে একটা সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হলো, বনলতা এক্সপ্রেস, এবং একটা মাদ্রাসার শিক্ষার্থীরা একটা মানে প্রতিবাদ জানালো, প্রশাসন নতজানু হয় সিনেমা বন্ধ করে দিল। মানে একটা ছোট্ট গোষ্ঠীকে আপনি ডিল করতে পারেন না। তার মানে কি আমরা জানি না ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বাইরে কোনো জায়গা, মানে ওইখানে একটা ছোট্ট একটা গোষ্ঠী, কওমি মাদ্রাসার একটা বাংলাদেশেরই সিনেমা, সরকারি অনুমোদন প্রাপ্ত সিনেমা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় চলেছে, সেই সিনেমাটা আর একটা জেলা শহরে চলবে না কেন? ওটাকে অশ্লীল সিনেমা, ওটা কিন্তু ধর্মের বিরুদ্ধে কোনো কথা আছে? তাহলে সেন্সর দিল কেমনে? তাহলে তার মানে ব্রাহ্মণবাড়িয়া চালাতে দিল না, একটা মাদ্রাসার ছাত্ররা কিছু লোক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করলো, প্রশাসন বন্ধ করে দিল। ইভেন আর একটা দ্বিতীয় দফা স্টেপ নেওয়া হয়েছিল কসবায় প্রচারের জন্য সিনেমাটি, সেখানে স্বয়ং ওসি এবং ম্যাজিস্ট্রেট গিয়ে বন্ধ করে দিয়েছেন। এত অতি উৎসাহ কেন আপনার? একটা সিনেমা চললে কি সমস্যা আপনার? ওনারা তার মানে কি, এই যেটা ছোট্ট মাদ্রাসার একটা গ্রুপ বা বড়, আমি ধরে নিচ্ছি বড়, এরা একটা মবের হুমকি দিল, এরা একটা বিক্ষোভের হুমকি দিল, আপনারা নতজানু হয়ে গেলেন। তাহলে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে যারা মব করেছে, যে মবের কাছে রাষ্ট্র অসহায় ছিল, তাহলে একটা নির্বাচিত সরকার, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে বলেছেন মব শেষ। তো এই ব্রাহ্মণবাড়ি যেটা হলো মব না, একটা ছোট্ট সিনেমা চালাতে দিলেন না, পারলেন না। ওইখানে ডিসির তো আর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না, ওইখানে এসপিকে সরিয়ে দেওয়া উচিত, ডিসিকে ওনাদের সরে যাওয়া উচিত, ওনাদের চাকরি করার উচিত না আসলে। কারণ হলো যে একটা সামান্য সিনেমা, আপনি একটা স্কুলের একটা তরুণরা উদ্যোগ নিয়ে সেটা সিনেমা চালাবে, আপনি সেটা চালাতে দিলেন না। কিছু লোক বিক্ষোভ করলো, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করলো, তাও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে ভয় পেয়ে আপনি একটা সিনেমা চালাতে দিলেন না, তাহলে আপনাদের ওখানে ডিসি এসপি থাকার দরকার নেই তো। তা এখন কথা হলো যে ব্রাহ্মণবাড়ি তো বাংলাদেশের বাইরে আইসোলেটেড কোনো জায়গা না, ওইখানে তো শরিয়া আইন চালু হয় নাই। বাংলাদেশে শরিয়া আইন চালু হলে আগে তো এটা আইনমন্ত্রীকে বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, ওনারা বলেন নাই, ঘোষণা করেন নাই তো ওনারা আমার জানা মতে। তাহলে ব্রাহ্মণবাড়ি আর কি ঢাকার বাংলাদেশের বাইরে কোনো জেলা এটা? আমি জানি না। সেটাই তো, আপনি শুভেন্দু অধিকারীর কথা বলছিলেন, আমরা একটু অন্যদিকে চলে গেলাম বোধহয়। তো এই যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে যে ঘটনাগুলো ঘটবে আমরা সেটা ধারণা করতাম। বাংলাদেশের দায়িত্ব হচ্ছে যে শক্তভাবে এটাকে ডিল করা। যদি ওনারা পুশ ইন করেন, বাংলাদেশকে পুশ ব্যাক করতে হবে, পরিষ্কার। বিজেপিকে স্ট্রেট এবং অবস্থান নিতে হবে। জিয়াউর রহমান করেছিলেন, একজন লোকও বাংলাদেশের বর্ডার থেকে ঢুকবে না, পরিষ্কার। এটা বিজেপিকে একটা জিরো টলারেন্স, মানে ইন্ডিয়া পুশ ব্যাক ইন করবে, আমরা পুশ ব্যাক করবো। আপনি ঢুকিয়ে ফেলেন, ঢোকার পরে বলে যাচাই বাছাই করবেন। যেমন পরশুদিন দিল্লি বাংলাদেশকে 87 লোকের তালিকা দিয়েছে যাচাই বাছাই করার জন্য যে এরা বাংলাদেশি কিনা। মানে কথা হলো যে যেই লোকটা 50-60 বছর আগে চলে গেছে, যাদের এখন ওইখানে আধার কার্ড আছে, যাদের জাতীয় পরিচয়পত্র আছে, আপনি কি করে 2026 সালে এসে বলেন যে এরা বাংলাদেশের নাগরিক? এটা তো পৃথিবীর কোনো রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। তাহলে এইখানে বাংলাদেশকে এখন খুব স্ট্রং, মানে এখানে কোনো মানে দুর্বলতা প্রদর্শনের কোনো সুযোগ নাই। বিজেপিকে কঠোর হইতে হবে, একটা লোককে ঢুকতে দেওয়া যাবে, পরিষ্কার কথা। আর আলোচনা হবে টেবিলে, ওই বর্ডারে না।
আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি মানে এই ইস্যুটা যদি হয় তাহলে ভারত হাই কমিশনকে তলব করতে হবে, দিল্লিতে বৈঠক করেন, দিল্লির লোকজনকে ঢাকায় ডাকেন। মানে আপনি পুশ ইন করার পরে সাতক্ষীরের সীমান্তে এসে আপনি আলোচনা করবেন, এটা হবে না। আমার কথা হচ্ছে যে সীমান্তে কোনো পতাকা বৈঠক নয়, নো পতাকা বৈঠক, মানে ঢুকতে দেওয়া যাবে না কাউকে, একজনকে ঢুকতে দেওয়া যাবে না। আপনার ওইখানে যদি পুশ ইন করতে চান পুশ ব্যাক করে দিবেন সঙ্গে সঙ্গে। এক, দুই, যে এইটা আপনি স্ট্রংলি এটা স্টেট টু স্টেট ডিসকাশন হইতে হবে। আমি মনে করি এই আলোচনাটা এখন সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও থাকার কোনো সুযোগ নাই, এটা স্টেট টু স্টেট আলোচনা। ইভেন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সরকারেরও না, আলোচনা হবে দিল্লির সঙ্গে ঢাকার, আলোচনা হতে হবে দিল্লির সঙ্গে ঢাকার। ফলে আমার মনে হয় যে এই জায়গাটায় একদম জিরো টলারেন্স। আপনি এটা কোনো ফাজলামির বিষয় না যে ভারতের মুসলিম মানুষই বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশের হিন্দুরা সব ভারতের নাগরিক, তখন তো এটা হয়। এটা হয় নাকি? বাংলাদেশের যেই মানুষরা, আমাদের যে বন্ধু বান্ধব যারা হিন্দু, যাদের বাবা ঐতিহাসিকভাবে যাদের বাংলাদেশের জন্ম, যাদের দাদা বাবা এখানে, আমি এখান থেকে বলবো যে তোরা সব ভারতের নাগরিক, এটা হয় নাকি? ফলে এইসব উদ্ভট মানে এগুলো হয় কি, শুভেন্দুরা বা বিজেপি যারা ধর্মীয় পলিটিক্স করে, যেখানে আপনি ছিলেন, যে ধর্মীয় পলিটিক্স করলে মগজটা পরিষ্কার থাকে না, মানে সে তখন সবকিছু ধর্ম দিয়ে বিবেচনা করে। মানে এই যে বিজেপির মাথায় হিন্দুত্ববাদের বাইরে কিছু নাই তো, ও সবকিছু হিন্দুত্ববাদের চোখ দিয়ে দেখে, ও সোসাইটিটাকে হিন্দুত্ববাদের চোখ দিয়ে দেখে, মানে রাষ্ট্রকে হিন্দুত্ববাদ দিয়ে দেখে। তার মানে তার কূটনীতিও কি হিন্দুত্ববাদের বাইরেও যাইতে পারে না। ফলে এইটা একটা সমস্যা। মানে ডেমোক্রেসির সঙ্গে মানে মৌলবাদী রাজনীতির তফাৎটা হলো ডেমোক্রেসি আপনাকে চোখটা খুলে দেয়, আপনি সবাইকে মানুষ হিসেবে ট্রিট করেন। আর যখন আপনি কট্টরপন্থী মৌলবাদী রাজনীতি করেন, তখন আপনি মানুষকে দেখেন হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান, মানুষ না। তো আপনি যখন আপনি ডেমোক্রেটিক মানুষ, তখন আপনি আরেকজনকে ধর্মের পরিচয়টা সেকেন্ডারি। আগে হচ্ছে আবু সাইদ খান, আবু সাইদ, এরপরে সে মুসলিম আর হিন্দু। কিন্তু আমরা যখন ধর্মীয় রাজনীতি করি, যখন আমি বিজেপি, যখন আমি বাংলাদেশের কোনো কট্টরপন্থী দল, আগে হিসেব করে মুসলিম কিনা ও হিন্দু কিনা, ও হিন্দু হলেই ভারতের দালাল, আর ভারতের মানে মুসলিম হলেও বাংলাদেশের দালাল। ফলে এই জায়গা থেকে মানে বেরোনো খুব কঠিন। কিন্তু আমি যেটা মনে করি, বাংলাদেশকে এই জায়গাটা খুব স্ট্রং ভূমিকা নিতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে এখানে জিরো টলারেন্স, মানে আমরা কাউকে ঢুকতে দিতে চাই না। জি আমিন ভাই, আরেকটি খবর আছে, বিদেশে বসে সম্পদ হস্তান্তরের তৎপরতা, আওয়ামী সংশ্লিষ্টদের পাচারের সংখ্যা, একটি খবর বেরিয়েছে। না, এইটা আলোচনাটা কিন্তু আপনার মনে আছে 24-এর অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের বিরাট অংশের নেতারা পালিয়ে গেলেন, বিশেষ করে আওয়ামী লীগের সবাই তো আর ধরেন ওইভাবে ব্যাপক লুটপাট করার সুযোগ পায় নাই। যারা লুটপাটের সুযোগ পেয়েছে সেটা পলিটিশিয়ান বলেন, এবং বেসিক্যালি লুটপাটের সঙ্গে একটা বড় অংশীদার তো ব্যবসায়ীরা, আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী যারা লুটপাট করেছে, এরা তো সবাই এই টাকা পয়সা ওই সময় তাৎক্ষণিকভাবে নিতে পারে নাই। ওই সময় তো যান নিয়ে পালানোটা ছিল তাদের মূল কাজ। আবার যারা বেশি চালাক, তারা বাংলাদেশে থাকতেই তো সব টাকা বিদেশে পাচার করেছে। আমরা কোনো কোনো মন্ত্রীর কথা এরকম শুনেছি, নাম না বলি, যে খুবই সৎ মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন, ক্লিন ইমেজ, সো কল্ড ক্লিন ইমেজ, কিন্তু তার সমস্ত টাকা পয়সা লন্ডনে, দুবাইতে ডিল হয়েছে, এবং ওনার নিজের অ্যাকাউন্টে কোনো টাকা ডিল হয় নাই। ফলে আপনি যদি ওনার অ্যাকাউন্ট চেক করেন, দেখবেন যে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। ফলে যারা অতিমাত্রায় চালাক, অতিমাত্রায় স্মার্ট, তাদের অসুবিধা নাই, কিন্তু যারা একটু কম স্মার্ট, তারা তো টাকা পয়সা সরাতে পারে নাই। ফলে টাকা বাংলাদেশে আছে, নানা জায়গায় আছে। তো ওনারা এখন চেষ্টা করছেন, এখন অনেকে ভাবছেন যে যেহেতু ইন্টারিম সরকার নাই, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, একটা স্ট্যাবিলিটি আসছে বলে মনে হয়, তাহলে এখন বোধহয় একটা সুযোগ ওনারা নিতে চাচ্ছেন এই টাকাগুলোকে সরানো যায় কিনা। কারণ বাংলাদেশের টাকাটা তো সেফ না। এখন ধরেন প্রত্যেকের অ্যাকাউন্ট, ধরেন যারা এইসব টাকা পয়সা লুটপাটের সঙ্গে যুক্ত, প্রত্যেকের তো অনেক অ্যাকাউন্ট, নিজের নামের বাইরেও স্ত্রী, ভাইগনা, ভাতিজা, শালিকা, কাজের বুয়া, তো এদের সবার অ্যাকাউন্ট হেড টু হেড চেক করা তো রাষ্ট্রের পক্ষে কঠিন, কিন্তু টাকাগুলো আছে। এখন এইগুলোকে নানা কায়দা কানুন করে সরানোর চেষ্টাটা ওনারা করবে। কিন্তু এই সম্পদ মনে করেন হস্তান্তরে কোনো সমস্যা দেখছি না আমি, হস্তান্তর হতে পারে, দেশের সম্পদ দেশেই থাকলো, কিন্তু এগুলো যদি পাচার হয়ে যায়, রাইট, তাহলে তো রাষ্ট্র তার সম্পদ হারাচ্ছে। বাংলাদেশে তাই হয়েছে। ধরেন লুটপাট, উন্নয়নের একটা বাই প্রোডাক্ট হচ্ছে লুটপাট, দুর্নীতি। ধরেন আপনি যেখানে 1000 কোটি টাকার কাজ হয়, সেখানে 200 কোটি টাকা চুরি হবে, লুটপাট হবে, এটা মেনে নেওয়া হয়, স্বাভাবিক ধরে নেওয়া হয়। সেই 200 কোটি টাকা যে লোকাল মার্কেটে ওই ঠিকাদাররা, ওই মানে ইঞ্জিনিয়ার, ওনার টাকাটা বাংলাদেশের ব্যাংকে থাকলো, বাংলাদেশের ইকোনমিতে যদি রোল করে অসুবিধা নাই। 15 বছর ধরে যেটা হয়েছে, এই লুটপাটের টাকাগুলো বেসিক্যালি পাচার হয়েছে, বিভিন্ন নামে বেনামে, নানা ভাবে নানা তরিকায় পাচার হয়েছে। আপনি যেটা বললেন ভালো, যে টাকাটা বাংলাদেশেই থাকুক, হস্তান্তর হয়ে যাক, অসুবিধা নাই, কিন্তু এখন পাচার হয়, পাচারটা ঠেকাবে কে? পাচার ঠেকাবে রাষ্ট্র। তার যে মেকানিজম, তার যে ব্যাংকিং চেইন, তার যে গোয়েন্দা বাহিনী,
এইগুলো যদি ফাংশন না করে, এখানে চেইনের মধ্যে যদি ভূত থাকে তাহলে পাচার হবে। সরকারের আপনার কি মনে হয় চেইনের মধ্যে ভূত তো ছিলই, সবসময় থাকে। না হলে এখনো আছে কিনা এটা প্রমাণ ছাড়া বলা কঠিন হবে। আমি যদি বলি যে আছে তাহলে বলবে আপনি প্রমাণ দেন, কিন্তু এটা থাকে। সরকারি প্রতিষ্ঠানগুলো কি সবাই ফেরেস্তা হয়ে গেছে? আপনার ধরেন এই যে গোয়েন্দা বাহিনীতে কিংবা সরকারের যে প্রতিষ্ঠানগুলোয় যারা এগুলো ধরবেন, যাদের ধরার কথা, মানে বিড়াল ধরার জন্য যে ইঁদুর আপনি মানে ইঁদুর ধরার জন্য যে বিড়াল আপনি বসিয়ে রেখেছেন, সেই বিড়ালগুলো সব কি সৎ হয়েছে? আমার মনে যদি সৎ হয় তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন যে আমাদের সামনে কঠিন সময়? এটা উনি অনেকগুলো আসপেক্টে বলেছেন। উনি কঠিন সময়টা মিন করেছেন অনেকগুলো আসপেক্টের মধ্যে এগুলো আছে। কিন্তু আমার যেটা মনে হয় উনি ইকোনমিকে মিন করেছেন। যেমন তেলের দাম 2 দফায় বাড়াতে হলো, এটা একটা সরকার অজনপ্রিয় হওয়ার জন্য এটা কিন্তু বড় স্টেপ। আমি ঠিক জানি না সরকার রিস্ক নিলেন যে আপনি তেলের দাম সরকার দায়িত্ব নেওয়ার পরপরই একবার বাড়ালো, কালকে আবার একবার বাড়ালো। এখন হয়তো 5 টাকা আপনি সাদা চোখে দেখছেন 5 টাকা, কিন্তু এটা যখন উৎপাদনে যখন যারা ফ্যাক্টরিতে নেয় যে একসঙ্গে 100 ব্যারেল কেনে, তার জন্য টাকাটা অনেক। আমি 1 লিটার তেল কিনে আমার অসুবিধা নেই। সয়াবিনের দাম যখন 10 টাকা 1 লিটারে বাড়ে অসুবিধা নাই, 5 লিটারের বোতলে বাড়লো 50 টাকা, আমি মেনে নিলাম। কিন্তু যে 1000 লিটার কেনে তার জন্য টাকাটা অনেক। তো সেই জন্য সরকারের সামনে কঠিন সময়টা উনি মিন করেছেন আমার মনে হয় ইকোনমি এক। দ্বিতীয়ত আপনি দেখেন যে বিরোধী দল যারা এখন বিরোধী দল, আমি আপনার সাথে একবার বলেছিলাম যে আসলে তা একাডেমিক্যালি বিরোধী দল তো এখন আসলে নাই এই কারণে যে যারা এখন সরকার এবং বিরোধীতে সবাই তো জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল। তো অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা অংশ সরকারে, একটা অংশ বিরোধী দলে, তাহলে তো মেজর কোনো বিরোধ এদের মধ্যে থাকার কথা না। কিন্তু আমরা দেখছি যে ন্যাশনাল ইন্টারেস্ট, কিন্তু আমরা দেখেন রামিসা হত্যার ইস্যুটা নিয়ে বিরোধী দলের তরফ থেকে যেভাবে ইস্যু করে সরকার বিরোধী মুভমেন্ট করার মতো একটা অ্যাটিটিউড শো করল, তাতে মনে হয় যে বাংলাদেশের আগে কখনো শিশু ধর্ষণ হয় নাই, আর কেউ নিহত হয় নাই। এমন ভাবে যে সমস্ত দায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সমস্ত দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। আরে ভাই এরকম ঘটনা তাদের সামনেই ভুয়া স্লোগান দেওয়া এবং প্রধানমন্ত্রীর সামনে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ভুয়া স্লোগান দেওয়া এবং সরকার গঠনের 2.5 মাসের মাথায়, এবং সেই বিরোধী দল যাদের সঙ্গে এদের দীর্ঘদিনের মিত্র ছিল, রাজনৈতিক মিত্র ছিল, মাঠে এক ছিল, অভ্যুত্থানে একসঙ্গে ছিল। তার মানে এগুলো খুব বাজে সিগন্যাল যে সরকারকে এত দ্রুতই আপনি অজনপ্রিয় করে দিতে চাচ্ছেন বা খাদের কিনারে ঠেলে দিতে চাচ্ছেন। এই ইনফরমেশন গুলো তো তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আছে। উনি হয়তো ভাবছেন যে ইকোনমিটা স্থির নাই, জিনিসের দামপত্র বাড়াতে হচ্ছে, মানে তেলের দাম বাড়লে তো দাম বাড়বে। তার মধ্যে বিরোধী দল যদি হেল্প না করে, বিরোধী দলের ছোটখাটো ইস্যু নিয়ে যদি এরকম নেমে যায়, আপনি দেখেন যে আসিফ মাহমুদ কালকেই একটা বস্তিতে, কালসি বস্তিতে আগুনে পরিদর্শন করতে গিয়ে যে ভাষায় কথা বলেছেন, এগুলো হয় কি যে একটা সরকার দায়িত্ব নেওয়ার পরেই 3 মাস 6 মাস তার একটা কি বলে মানে সময়ও লাগে। আর এই সরকার দায়িত্ব নিয়েছে তো খুব রিস্কি একটা সময়, মানে একটা ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব, তাকে একটু সময় দিতে হবে। এটা যেমন ঠিক তেমনি মুদ্রার অন্য পিঠ হলো এই যে প্রধানমন্ত্রী যাদেরকে নিয়ে রাষ্ট্রটা চালাচ্ছেন, ওনার যে পারিষদ বর্গ, সবার ক্যাপাসিটি নিয়ে আমার সংশয় আছে, সবাই সমানভাবে অ্যাক্ট করতে পারছেন কিনা এক। দ্বিতীয়ত সরকার তো শুধু মন্ত্রীরা চালায় না, সরকার চালায় আসলে প্রশাসন, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসির মধ্যে এখনো আমি জানি না, এটা প্রমাণ ছাড়াই বলি, ব্যুরোক্রেসির মধ্যে ইভেন সরকারের মধ্যেও গুপ্ত থাকতে পারে। অর্থাৎ সরকারকে ট্রাবলে ফেলার জন্য কিছু লোক হয়তো কাজ করে, ট্রান্সপারেন্সি থাকতে পারে। এটা আওয়ামী লীগের সময় ছিল, যেটা আমরা তার পতনের মধ্য দিয়ে দেখলাম যে আওয়ামী লীগের মানে খেয়ে পড়ে তারপরে দেখলাম যে এটা আওয়ামী লীগের লোক না। এরকমই আপনি এখন দেখবেন যে প্রচুর লোক বিএনপির চেহারায়, বিএনপির টুপি পরে আছে। আপনি দেখবেন যে বিএনপি যখন বড় ধরনের বিপদে পড়বে, যদি পড়ে, তখন এইগুলো এই যে থ্রেড গুলো আসছে, এই থ্রেড গুলো মোকাবেলায় তো আমরা দেখি যে তাদের তেমন কোনো সফলতা দেখছি না, সবকিছুই প্রধানমন্ত্রীর সামনে পড়তে হচ্ছে। না, আমি সেটি বলি, একটা দেশের প্রধানমন্ত্রীর বিষয়, সব বিষয়ে তাকে নরমালি এই সিটি কর্পোরেশনের যে গার্বেজ পরিদর্শনেও প্রধানমন্ত্রী, না আমি ঠিক জানি না যে এইটা তো মানে পরিবেশ মন্ত্রীরও পর্যন্ত নামারও কথা না। একটা শহরে কোরবানি হয়েছে, এইটা এনাফ। সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা 2 সিটিতেই আছেন। এইটা তো প্রাইম মিনিস্টার ওই দিন নিজে, আমাদের প্রাইম মিনিস্টারের সুবিধাটা হলো উনি ইউরোপিয়ান কালচারে দীর্ঘদিন থাকার ফলে অনেক বেশি ওপেন। ঈদের দিন রাস্তা ফাঁকা, একটু ঘুরে দেখাটা শহরটা কি অবস্থায়, নিট এন্ড ক্লিন আছে কিনা, এটা ওনার দিক থেকে একরকম। কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রীর কাজ, এটা ওনার মানসিকতা। কিন্তু আমাদের কর্মকাণ্ড, না আমি যেটা বললাম যে এবার 2টা দিক আমি দেখি যে ধরেন কোরবানির বর্জ্য খুব বেশি ভুগিয়েছে তা না, আর পাড়া মহল্লা যেটা প্রধানমন্ত্রীর অ্যাকশনে যেতে হয়েছে, অ্যাকশনে যে না সেটা ঠিক আছে, কিছু কিছু ব্যত্যয় হবে, কিন্তু আপনি 100% পরিষ্কার
8 ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা আশা করা খুব কঠিন। কিন্তু আমি যেটা দেখলাম গতকালকে পর্যন্ত হাটগুলো, কোরবানি পশুর হাট বসেছে, যে হাটগুলো অপরিচ্ছন্ন এখন পর্যন্ত, এবং দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম বেশ থ্রেট করলেন যে হাটের ইজারাদারদের দায়িত্ব ছিল পরিষ্কার করা, তারা পরিষ্কার করে নাই, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এবং যারা এবার ইজারা পেয়েছে আগামী তারা ইজারা না পায় সেই ব্যবস্থা ওনারা করবেন। আর হাটগুলো অপরিষ্কার, কিন্তু আমি আমার রাস্তাঘাটে যে পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে দেখেছি আমি খুব বেশি আনহ্যাপি না। মানে বিগত দিনে যেরকম হয়েছে অন্তত 3 দিন পর্যন্ত গন্ধ থাকে, আমি বা আমার বাসার আশপাশে মানে কোরবানির বর্জ্যের তীব্র কোনো গন্ধ আমি পাচ্ছি, এবং মশা বেড়ে যায়। ফলে এবছরের যে বর্জ্য ব্যবস্থাপনা খুব বেশি সমালোচনার আমি জায়গা দেখি না, পশুর হাট ছাড়া। টুকটাক যে ব্যত্যয় হয়েছে তার জন্য পানিশমেন্ট তো হয়েছে, কিন্তু এটাও আলটিমেটলি আরেকটু সময় দিতে হবে আমার মনে হয়। জি, ধন্যবাদ আমিন ভাই আপনাকে। দর্শক, আজকের মতো শেষ করছি চ্যানেল জেড আয়োজিত আমাদের নিয়মিত আয়োজন। সবাই মিলে যদি আমরা আন্তরিক হই এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সংখ্যার কথা বলেছেন, তিনি দলের নেতাকর্মীদের যেমনি সহযোগিতা চেয়েছেন, নাগরিকদেরও কিন্তু সহযোগিতা করতে হবে, না হয় সামনে কঠিন দুঃসময় আসলেই কতটা কঠিন হয়ে আমাদের সামনে আসে, যেটি মোকাবেলা করে শুধুমাত্র আমাদের দেশকে বা আমাদের অর্থনীতি এবং আমাদের যে টিকে থাকা অস্তিত্ব, এগুলো রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমাদের সম্মিলিতভাবে এই কঠিন সময়কে মোকাবেলা করবার জন্য যে ঐক্য দরকার, সেই ঐক্য আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু স্লোগানে নয়, শুধু সভা সেমিনারে নয়, কার্যকরভাবেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাইলে আসলে কোনো সংকট আমাদের কাছে সংকট মনে হবে না, আমরা সমৃদ্ধ এক জাতি গঠন করতে পারবো, দেশ এগিয়ে যাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।